অবস্থায় একটি লোককে নিশ্চয়ই কোনো কোম্পানি বেতন দিয়ে রাখবে না, তারপর তাকে ৪-৫ দিনের মধ্যে বাড়িতে পাঠিয়ে দেয়। সোহানের বাবা যত টাকা ইনকাম করেছিল ৪টা রুম করে বাড়ি করেছিলাম, মাঠে কয়েক কাঠা জমি রাখছিলাম এবং কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল। সবকিছু মিলিয়ে আমি খুব মানসিক চাপে পড়ে গেলাম। এদিকে সোহানের লেখাপড়া, সংসারে ইনকামের কোনো মানুষ নাই। ছেলেটা সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সবকিছু মিলিয়ে আমার ওপর যেন একটা দুঃখের পাহাড় হয়ে দাঁড়ালো। কি করব, কোথায় যাব, কোনো কিছুই ভেবে চিনতে কুল পাচ্ছিলাম না। আমার এরকম হতাশা দেখে সোহান আমাকে মাঝে মধ্যে বলতো, মা তুমি একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আর কতদিন ধৈর্য ধরব। দেখতে দেখতে সোহানের বাবা বিছানায় প্রায় ২ বছর হয়ে গেল। সে উঠে প্রস্রাব পায়খানা করতেও যেতে পারে না। তাকে চিকিৎসা করাতে করাতে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছিল আর একটি টাকাও অবশিষ্ট থাকল না। মাঠের যে ২-৪ কাঠা জমি রেখেছিলাম সেগুলো বিক্রি করে তার পিছনে ঢেলেছি। এখন শুধু বাঁচে বাড়িটুকু। ছেলেটাও তখন কোনো কর্ম ধরেনি। মোটামুটিভাবে একবেলা খেয়ে না খেয়ে সংসারটা কোনো রকম চলছিল। ওর বর্তমান বয়স ২০ বছর। এত দুঃখ কষ্টের মাঝেও নিজের মনের চাহিদাটা মাঝে মধ্যে একটু উকিঝুঁকি মারে। কিন্তু আমার তো করার কিছুই ছিল না, কারণ যাকে নিয়ে সেই শখটা মেটাব সেই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সোহানের বাবার বিছানায়। প্রস্রাব পায়খানা আমাকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। একদিন সোহানের বাবা আমাকে বলল, আমি একটু বারান্দার ওপরে পাটি পেরে শক্ত জায়গাতে শুতে চাই। আমি তাকে বারান্দায় পাটি পেরে শুয়ে দিলাম। সোহান আমার সাথে ওর বাবাকে ধরে বারান্দায় শুয়ে দিয়ে কলেজে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর সোহানের বাবা বলল, একটু গরম তেল আর রসুন আমাকে যদি মালিশ করে দিতে তাহলে হয়তো আমার একটু ভালো লাগত, কারণ বিছানায় একভাবে শুয়ে থাকতে থাকতে আমার পিঠ ও ডান সাইডের পাটা অবশ হয়ে গেছে। সোহানের বাবা ভালোভাবে কথা বলতে পারত না। স্ট্রোক করা মানুষ তো, কথাগুলো বেঁধে যেত। এবার আমি তেল রসুন গরম করে তাকে মালিশ করতেছিলাম। হঠাৎ করে আমার মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে লাগল, যেটা সোহানের বাবা ভালো থাকা অবস্থায় আমার এমনটা হতো। কিন্তু প্রায় আজ ৩টে বছর তার সাথে আমার কোনো রকমভাবে সেই যোগাযোগ নাই। এমন হওয়াটাই স্বাভাবিক। আমি তেল রসুন গরম করে সোহানের বাবার সারা শরীর মালিশ করতে লাগলাম। হঠাৎ করে আমার হাতটা সোহানের বাবার একটি জায়গায় লেগে যায়। হয়তোবা সোহানের বাবা সেটা বুঝতে পারে। সে আমাকে বলল, তোমার মনের মধ্যে অনেক কষ্ট, তাই না? তাছাড়া তোমার যে বয়স, এই বয়সে তো একটা মানুষ সবসময় একা থাকা অনেক কষ্টের ব্যাপার। কিন্তু আমি কি করব বলো? উপরাল্লাহ আমাকে এমন একটি পরিবেশে রেখে দিল, আমাকে দিয়ে তোমার কোনো উপকারই হচ্ছে না। আমি সোহানের বাবার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটু উল্টাপাল্টা মানসিকতা কাজ করতে লাগল। শুধু মনে হচ্ছে, না, সোহানের বাবাটা যদি এখন সুস্থ থাকত তাহলে এই মুহূর্তে আমার জন্য কতটাই না ভালো হতো। সোহানের বাবার সাথে যখন আমার প্রথম বিয়ে হয় আমরা কত ভালো সময় কাটিয়েছি, দিনে রাতে অফুরন্ত সময় কাটিয়েছি। এমনও দিন গেছে সোহানের বাবা আমাকে সাথে নিয়ে রুমে ঢুকেছে সন্ধ্যায় খাওয়া দাওয়ার পরে। সকালে আমরা 10টা-11টার সময় ঘুম থেকে উঠেছি। এই সময়ের মধ্যে আমরা কিন্তু দুজনে চুপচাপ থাকতাম না, রুমের মধ্যে কত প্রকারের কাজে ব্যস্ত থাকতাম। বন্ধুরা, আমার কথা তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। খুব দুঃখ কষ্টের জায়গা থেকে কথাগুলো তোমাদেরকে বলছি। যাই হোক বন্ধুরা, তারপর সোহানের বাবা আমাকে বলল, সুমি তুমি এই জায়গাটাতে একটু মালিশ করো তো, দেখো তো এটা একটু নড়াচড়া করে কিনা। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ বন্ধুরা, যেটা ভাবছ সেটার কথাই বলছি। তারপর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম এপাশ ওপাশ করে তার সেই মাঝের আঙুলটা 4 সাইড মিলে অনেকক্ষণ ধরে তেল দিয়ে মালিশ করলাম, কিন্তু কোনো রেজাল্ট আসলো না। আঙুলটা একটুও নড়াচড়া করল না। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। হয়তো ভাবছিলাম এতদিন ধরে মালিশ করছি, আজকে হয়তো সোহানের বাবা নিজের মুখে বলবে, সুমি আমি তোমার কাছে কিছু একটা চাই, হয়তো আঙুলটাও একটু নড়াচড়া করবে। একটু নড়াচড়া করলে আমার মনের কাছে খুব ভালো লাগতো, হয়তো সেই আঙুলটা আমি অথবা সোহানের বাবা একটু কাজে লাগাতে পারত। কিন্তু কোনো লাভ হলো না। আমি বারবার চেষ্টা করে যাচ্ছিলাম। হঠাৎ করে বাড়ির মধ্যে সোহান সরাসরি ঢুকে পড়ল। এসে দেখে ফেলল আমি তার বাবার মাঝের আঙুলটি খুব যত্ন সহকারে তেল দিয়ে মালিশ করছি। আমি সোহানকে দেখে থমকে গেলাম।
এই ভেবে যে হয়তোবা ছেলেটা ভাববে আমার মা আমার বাবাকে এত যত্ন করছে। এবার আমি তাড়াহুড়ো করে সোহানের বাবার গায়ের উপরে চাদরটি বিছিয়ে দিয়ে সোহানকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সোহান, তুমি না কিছুক্ষণ আগে বের হয়ে গেলে? সোহান তখন বলল, আমি আমার কলেজ ডায়েরিটা ফেলে রেখে গেছি মা। আমি আর সোহানের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। সোহান মাথা নিচু করে রুমে ঢুকে গেল। তারপর ডায়েরিটা হাতে নিয়ে আমার দিকে চোখ তুলে একবার তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সোজা গেট দিয়ে বের হয়ে চলে গেল। তারপর আমি রুমের মধ্যে চলে গেলাম। খাটের উপর বসে ভাবছিলাম ছেলেটার সামনে আমি কিভাবে দাঁড়াবো। অনেক লজ্জা পাচ্ছিলাম। তারপর থেকে প্রায় 2 সপ্তাহ সোহান আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না। আমিও সোহানের মুখের দিকে চোখ তুলে তাকাতে পারতাম না। হঠাৎ একদিন বাড়ির ছাদে আমি রোদ্রে দেওয়া কিছু কাপড় চোপড় উঠাতে গেছি। কয়েকটা কাপড় হাতে নিয়ে দেখি আমার পাজামাটা ঠিক মাঝ বরাবর একটু জায়গায় গোল করে ছেঁড়া। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগল। কোনো কিছুর সাথে তো বেঁধে ছিঁড়ে গেলে তো এরকম গোল হয়ে ছিঁড়বে না। ছেঁড়ার মাপটা আমার কাছে একটা অস্বাভাবিক মনে হলো। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তারপর আমি ছেঁড়া অংশের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ট্রাই করছিলাম কয়টা আঙ্গুলে এই ছেঁড়া ফুটার মধ্যে ঢুকতে পারে। দেখলাম একে একে 2টো আঙ্গুলই ঢুকে গেল। আমি পাজামা সহ কাপড় চোপড়গুলো হাতে নিয়ে নিচে নেমে আসলাম, কিন্তু বিষয়টা আমাকে খুব ভাবার ছিল। পরের দিন দুপুরবেলা আমি গোসল করে ছাদে কাপড় চোপড়গুলো শুকাতে দিলাম। ঠিক বিকেলবেলা যখন রৌদ্রের তাপ কমে গেল, আমি কাপড় চোপড়গুলো আনতে গেলাম। মাত্রই আমার জামাটা হাতে নিয়েছি, তারপর দেখি আগের পাজামাটার মাঝ বরাবর যেখানটাতে ছেঁড়া ছিল, এই পাজামাটার ঠিক সেই জায়গাতে সাদা ঘোলাটে আকারের ঘিয়ের মতো আঠালো কি যেন লেগে আছে। আমি হাত দিয়ে নেড়েচেড়ে দেখে বোঝার চেষ্টা করলাম। প্রথমে মনে করছিলাম উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় হয়তো পায়খানা করেছে, কিন্তু আমি তো একজন বিবাহিত মেয়ে মানুষ, অনেক কিছুই সম্পর্কে আমার ধারণা আছে। ভালোমতো খেয়াল করে দেখলাম এটা পাখির পায়খানা নয়। কিন্তু বড় চিন্তার বিষয়, আমার বাড়ির ছাদে উঠে এমন কাজ করল কে? বাড়িতে সোহান আর ওর বাবা ছাড়া পুরুষ মানুষ বলতে অন্য কেউ নেই, কিন্তু একজন তো আজ 3-4 বছর ধরে একভাবে বিছানায় পড়ে আছে। আর শান্ত তো আমার ছেলে, ওর দ্বারা এই কাজ করা সম্ভব? সবকিছু মিলিয়ে আমি বড় ধরনের একটা টেনশনে পড়ে গেলাম। তারপর আমি কাপড়গুলো নিয়ে নিচে নেমে আসলাম। সোহানকে ট্রাই করার জন্য আমি ওর সামনে কথাগুলো তুলে ধরলাম। বললাম, ছাদে ভেজা কাপড় চোপড়গুলো নেড়ে দেওয়ার কোনো উপায় নেই। সোহান তখন আমাকে প্রশ্ন করল, কেন, কি হয়েছে মা? আমি তখন বললাম, আর কি হবে রে বাবা, দুপুরে গোসল করে আমি ভেজা কাপড়গুলো ছাদে রৌদ্রের উপর দিয়েছিলাম। কে যেন ঘি নাকি দই খেয়ে আমার পাজামাটার উপর অনেকখানি ফেলে পাজামাটা একদম নষ্ট করে ফেলেছে। সোহান তখন বলল, আমাদের বাড়িতে তো তেমন কোনো লোকজনও নাই, তাহলে এমন কাজ কে করল? এবার সোহান আমাকে বলল, দেখি মা তোমার সেই দই মাখানো কাপড়টা। আমি মনে মনে ভাবছিলাম শান্ত কথা বলবে, কারণ কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। তারপর আমি সেই পাজামাটা নিয়ে সোহানকে দেখালাম। সোহান হাতে নিয়ে সেই জায়গাটা খুবই মনোযোগ সহকারে নাড়াচাড়া করে দেখছিল। ওর নাড়াচাড়ার স্পর্শগুলো যেন আমাকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছিল। এবার সোহান আবার পাজামাটা নেড়ে চেড়ে ভালো করে দেখার পরে বলল, মা, এটা তো কোনো পাখির পায়খানা নয়। আমি ওকে জিজ্ঞেস করলাম, তাহলে এটা কি? তখন সোহান আমাকে বলল, এটা তো মনে হচ্ছে মানুষ ইচ্ছে করে কিছু করেছে। এবার সোহানের কথায় আমার মনে হচ্ছে এই কাজ সোহান ছাড়া আর কেউ করেনি, কিন্তু সে তো আমার পেটের সন্তান। আমি তাকে কি কথা বলি, কিভাবে বুঝাই? তারপর আমি সোহানকে আবার জিজ্ঞেস করলাম, আমাদের বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষ নেই, একমাত্র তোর বাবা আর তুই ছাড়া, তাহলে এমন কাজ কে করতে পারে? সোহান তখন হাসতে হাসতে বলল, বাবা তো অসুস্থ, বিছানায় পড়ে আছে, তাহলে এই কাজ আমি ছাড়া আর কে করতে পারে? সোহান এমনভাবে কথাগুলো বলছিল যেন আমি ওর কথাগুলো শোনার পরে কি রিয়্যাক্ট করি সেটাও ট্রাই করার জন্য আমাকে এভাবে কথাগুলো বলছে। তারপর আমি সোহানকে বললাম, তুই আমার ছেলে, তুই এমন জঘন্যতম কাজ করতে পারিস না। সোহান তখন বলল, কেন মা, তুমি ওই গল্পটা শোনো নাই যে একটা চোর পরের বাড়িতে চুরি করতে না পারলে অবশেষে নিজের বাড়িতেই চুরি করে? এবার আমি সম্পূর্ণ বুঝে গেলাম আসলে এই কাজটা সোহানই করেছে। তবু আমি ওকে কিছু বলতে পারছি না, কারণ নিজের পেটের সন্তানকে কি বলবো, কি বলে বুঝাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না।
আস্তে আস্তে কয়েকদিনের ব্যবধানে সোহানের চলাফেরা কেমন যেন একটু এলোমেলো হয়ে গেল। সে হাঁটতে চলতে ফিরতে আমার দিকে এমনভাবে চোখ তুলে তাকাতে থাকল আমি যেন ওর প্রেমিকা। ওর চোখের চাহনি আমাকে বলে দেয় সে আমাকে অনেক গভীরভাবে কিছু বলতে চায়। বেশ কটা দিন সোহানের চিন্তাভাবনায় আমি ক্লান্ত হয়ে পড়লাম। আবার সোহান যখন আমার কাছে এসে বসে বিভিন্ন কথাবার্তা বলে তখন আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। বেশ কয়েকদিন পরে সোহান আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল, মা, তোমাকে একটা কথা বলার জন্য আমি আমার রুমে ডেকেছি। আমি সোহানকে বললাম, কি এমন কথা যেটা বলার জন্য তুই আমাকে পার্সোনালভাবে ডেকেছিস? সোহান তখন বলল, হ্যাঁ মা, এই কথাটা শুধু তোমার এবং আমার, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির কানে যাবে না। সেদিন আমি সোহানের কথা শুনে ভেতরটা ভয়ে শুকিয়ে আসছিল। তারপর আমি সোহানকে জিজ্ঞেস করলাম, কি এমন কথা বল। সোহান তখন বলল, মা, সেদিন তুমি বাবাকে বারান্দার উপরে শুয়ে যেখানে তেল মালিশ করছিলে, অনেক চেষ্টা করেও বাবার মাঝের আঙুলটা নড়াচড়া করছিল না। সেদিন আমি তোমার এই কষ্ট দেখে বুঝতে পেরেছিলাম আসলে তুমি মনের দিক থেকে খুবই দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছো। তাই বলছিলাম কি আমার মতো একজন যুবক ছেলে তোমার ঘরে থাকতে তুমি যদি সেই কষ্টে দিন যাপন করো তাহলে আমার মতো ছেলে থেকে লাভ কি? তাই বলছিলাম কি। সোহানে কথা বলতেই আমি তাকে থামিয়ে দিলাম। আমি সোহানকে বললাম, কি বলতে চাস তুই? আমার ছেলে সোহান আর কোনো কথা বলার সুযোগ পেল না। সে চুপচাপ বসে রইল। তারপর আমাকে বলল, মা, তুমি অনেক বড় ভুল করলে। এই ভুলের জন্য সারাটা জীবন তোমাকে আফসোস করতে হবে। আমি সোহানকে তখন ধমক দিয়ে বললাম, আরেকটি কথাও তুই বলবি না। আমার যা হবে আমি দেখে নেব, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তারপর সোহান রুম থেকে বের হয়ে চলে গেল। আমি বিছানার উপর শুয়ে পড়লাম। কেমন যেন সোহানকে ধমক দিয়ে কথা বলে আমার মনের কাছে খুবই খারাপ লাগছিল। তারপর আমি ভাবলাম, আসলে কি সোহান চোখে আমি একজন নারী নাকি শুধুই মা? সবকিছু মিলিয়ে কেমন যেন আমার জীবনটা বিষণ্ণতায় ভরে গেল। দুঃখের কথা আমি কাউকে বোঝাতে পারছিলাম না। পরদিন দুপুরবেলা সোহানের বাবাকে ঔষধ খাওয়াই দিয়ে আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম। ফ্যানের বাতাসে আমার মাথার চুল এবং শাড়ি উঠছিল। চোখে হালকা ঘুম চলে আসলো। চোখটা বন্ধ করে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমার চোখে ঘুম আসছিল না। হঠাৎ করে আমার মুখের উপরে মানুষের ছায়া পড়ল। আমি বুঝতে পারলাম আমার রুমের মধ্যে কেউ ঢুকেছে। ভয়ে ভয়ে আলতো করে চোখটা হালকা ঘুরলাম। দেখলাম আমার ছেলে সোহান এক পা দুপা করে আমার কোমর বরাবর পাশে এসে বসল। তারপর সে হাত দিয়ে আমার শরীরের হয়তোবা কোথাও স্পর্শ করার চেষ্টা করছিল। আমি ওই মুহূর্তে সোহানকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি যেন বোবা হয়ে গেলাম। আমার ছেলে সোহান, তাকে তো আমি গর্ভে ধরেছি। আজকে তার চোখে আমি একজন সুন্দরী বর নারী। তারপর বারবার আমার দিকে হাত বাড়াচ্ছিল, আবার সরিয়ে নিচ্ছিল। বেশ কিছু সময় ধরে তার এই তাণ্ডব নীলা আমি দেখতে থাকলাম। আমি এমনভাবে সোহানকে দেখছিলাম যেন সে বুঝতে পারে আমি ঘুমিয়ে আছি। কিছু সময় পর সে থেমে গেল। তারপর অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো ভাবছিল এই মুহূর্তে তার কি করা দরকার। কিন্তু আমি থেমেছিলাম না। আমি নিজেকে রক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এক সময় আমার ছেলেটার মুখের এক্সপ্রেশন কেমন যেন নরমাল হয়ে গেল। আমার খুব মায়া লাগতে লাগল। আমিও ভাবতে লাগলাম, এই ছেলেটা যদি আমার নিজের সন্তান না হতো তাহলে কতই না ভালো হতো। আজকে সে যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে সেটা হয়তো চিন্তাভাবনা করে দেখা যেত। আমিও তো উঠতে বয়সী একজন নারী। আমারও তো অনেক শখ আহ্লাদ আছে। সবকিছু বুকের ভিতর চাপা দিয়ে কষ্টের দাবানলে আমি অনবরত জ্বলে পড়ে মরছি। কাকে বোঝাবো আমার মনের কথা? এসব চিন্তাভাবনা আমি কিছু সময় ধরে করছিলাম। তারপর দেখলাম সোহান আমার কাছ থেকে উঠে আমার রুমের আলমারির দিকে চলে গেল। তারপর আলমারির ওপর থেকে নারকেলের তেলের বোতলটা হাতে নিয়ে হাতের তালুতে অনেকখানি তেল ঢালল। সোহানের এই কার্যকলাপ দেখে আমার ভিতরে একটা সংশয়ের সৃষ্টি হল। কি করবে ছেলেটা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এবার সে তেলটা হাতে করে আমার পাশে এসে আবার সেই জায়গাতে বসল। এবার তার চোখমুখ কেমন যেন অগ্নিঝরা ভাব দেখছিলাম। তাহলে কি সত্যিই আজকে আমি আমার ছেলেকে কিছু বলতে পারবো না, নাকি তার কাছে হার মেনে যাব? এবার আমি দু চোখের পাতা খুললাম। সোহানকে বললাম, এখনই আমার রুম থেকে তুই বের হয়ে যাবি। সোহান এবার আমাকে বলল,
তুমি সবসময় আমাকে ধমকে সুরে কথা বলতে পারো না। আমি এখন অনেক বড় হয়েছি, অনেক কিছু বুঝতে শিখেছি। তুমি নিজেকে কি ভাবছ, খুব চালাক? না, পৃথিবীর সবচাইতে বোকা প্রাণীদের মধ্যে তুমি একজন। কিন্তু কি বলবো, তুমি তো আমার মা। আমার সাথে আজকে যে আচরণ তুমি করলে, এই আচরণটা যদি অন্য কারোর সাথে করতে, তাহলে এতক্ষণ সময় সে তোমার সাথে কি বিহেভ করত একটাবার ভেবে দেখেছ? সেদিন আমি সোহানের কথাতে প্রতিবাদের সুর শুনতে পেলাম। আসলেই কি সে আমাকে অন্যরকমভাবে ব্যবহার করতে চাচ্ছে, নাকি আমার উপরে তার কোনো ক্ষোভ রয়ে গেছে? কিন্তু কিসের ক্ষোভ এটা আমার উপর? আমি তো দেখছি সে আমাকে লালসার শিকার বানাতে চাচ্ছে। অনেকক্ষণ চুপ থাকার পরে সোহান আমাকে বলল, মা, যেহেতু আমি তোমার সন্তান, তুমি আমার অনেক কথাই বুঝতে পারো, অনেক না বলা কথাই অনুভব করতে পারো। আমি তো আজকে তোমার কাছে কি জন্য আসছি সেটাও তুমি বুঝতে পেরেছ। তাই বলছি, আজকে তোমাকে সময় দিয়ে গেলাম। সারা রাত চিন্তাধারা করার পরে কালকে তুমি আমাকে সরাসরি বলবে। আর বলতে না পারলেও তোমার চোখের ভাষাতে বুঝিয়ে দিও আমি যা বলতে চাচ্ছি সেটাতে তুমি রাজি আছো। এই কথা বলে সোহান রুম থেকে বের হয়ে চলে গেল। আমি এক পা দুপা করে সোহানের বাবার পাশে গিয়ে বসলাম। সোহানের বাবা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম। তাহলে কি আমাদের মা ছেলের আলাপ সে শুনে ফেলেছে, নাকি তার মনের কষ্টের জায়গা থেকে সে কাঁদছে? আমি সোহানের বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? সোহানের বাবা কোনো কথা বলল না, চুপচাপ মুখ ঘুরিয়ে নিল। আমার টেনশনটা আরও বেড়ে গেল। তারপর মনি সংশয় নিয়ে আমি সোহানের বাবার কাছ থেকে চলে আসলাম। কোথাও শান্তি পাচ্ছিলাম না। রুমের ভেতরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকবার প্রশ্ন করতে লাগলাম, কিন্তু কোনো প্রশ্নের উত্তর মিলছিল না। অবশেষে নিজের মনটাকে একটু ভালো করার জন্য ঠোঁটে গোলাপি রঙের হালকা লিপস্টিক, হালকা গোলাপি রঙের শাড়ি, কপালে কালো টিপ দিয়ে একটু সাজুগুজু করার চেষ্টা করলাম। সাজগোজ কমপ্লিট হলে আয়নার সামনে নিজেকে নিজে তাকিয়ে দেখি আসলেই আমি অনেকটাই সুন্দরী। নিজের রূপের প্রশংসা নিজে করতে হয় না বন্ধুরা। তোমরা তো আমাকে দেখছ, আমাকে কি দেখে মনে হয় আমি একটা ছেলের মা? তবু আবার যার বয়স প্রায় ২০ বছর। এবার আমি আয়নার সামনে থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকাতেই সোহানকে দেখতে পেলাম। সে আমার সামনে এসে আমার চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে দাঁড়িয়ে রইল। আমিও তার হাসি দেখে নিজের হাসিটা থামিয়ে রাখতে পারলাম না। আমিও একটু হেসে দিলাম। এবার ছেলেটা আমার কাঁধের উপরে হাত রাখল, আমার মাথাটা ওর গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর আমার মুখটা তুলে বলে উঠল, মা, আজকে তোমাকে এমন সাজে কতটা সুন্দর লাগছে তুমি হয়তো কল্পনাও করতে পারছ না। পৃথিবীর এমন কোনো পুরুষ মানুষ নাই আজকে তোমাকে দেখার পরে সেই ব্যক্তিটি পরের রাতগুলো শান্তিতে ঘুমাতে পারে। আজকে একটিবার কিছু সময়ের জন্য তুমি ভুলে যাও আমি তোমার ছেলে। তারপরে তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জীবনে এত সুন্দর একটি মুহূর্ত তুমি কখনো উপভোগ করতে পেরেছ। এবার আমি আমার মনকে কোনোভাবেই ঠেকিয়ে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল সোহানের কথাটা আমি মেনেই নেই। সোহান বারবার আমার কাছ থেকে জানতে চাইল ওর কথাতে আমি রাজি কিনা। আমি সোহানের মুখের দিকে তাকালাম। আজকে সোহানের চোখে মুখে ভয় ভীতি বলে কিছু নেই। আমার কাছে মনে হলো সেটার ভালোবাসার মানুষকে এই অফারটা দিচ্ছে। কিছু সময় পর সোহান আমাকে আবার জিজ্ঞেস করল, মা, তুমি হ্যাঁ না কোনো একটা উত্তর আমাকে দাও। তারপরে আমি সোহানকে বললাম, হ্যাঁ, আমি তোর কথাতে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। সোহান বলল, কি শর্ত মা? আমি বললাম, তোর মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে আমাকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। সোহান আবার জিজ্ঞেস করল, কেন মা? আমি তখন বললাম, এই বাড়িতে তোর বাবার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি পারব না এই স্মৃতিগুলো পায়ে মুড়িয়ে তোর সাথে সুখের সাগরে ভাসতে। সোহান তখন বলল, তাহলে তুমি আমার সাথে আজকেই চলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আজকে তোমাকে এত সুন্দর লাগছে, বিশ্বাস করো মা, তোমার রূপের আগুন আমার হৃদয় আলো জ্বালিয়ে দিয়েছে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হল সোহানের কথা শুনে। যে ছেলেকে আমি ছোটবেলা থেকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছি, আজকে সেই ছেলে আমাকে নিয়ে চাঁদের দেশে যেতে চায়। কিন্তু আমি যে এর প্রতিবাদ করব, এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না, কারণ রক্তে মাংসে গড়া আমিও মানুষ। তারপর আমি সোহানকে বললাম, আজকে যেতে পারব না, কারণ তুই তো আমার উপরে এর সাজগুজগুলো দেখছিস। আরও অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো সুন্দর করে আজকে যত্ন নিতে হবে। আমার কথাগুলো সোহান হয়তোবা বুঝতে পারল। তারপর সে মুচকি একটা হাসি দিয়ে আমাকে বলল, ঠিক আছে মা, তাহলে আজকে তোমার যেখানে যা প্রয়োজন
সেখানে সেগুলো ঠিকঠাক করে কালকের জন্য প্রস্তুত নাও। আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এবার সোহান চলে গেল। তারপর রাত্রে আমি একদম সিম্পল কাপড়চোপড় পরে শুয়ে আছি। একই রুমের মধ্যে পাশাপাশি 2টা খাট। অপোজিট খাটে সোহানের বাবা শুয়ে আছে। বিছানায় পোশাক পায়খানা করে বলে আরেকটি খাটে আমি শুয়ে থাকি। এবার রাত্রে 10টা। সোহান আস্তে করে দরজা খুলে আমার রুমে প্রবেশ করল। ওর বাবা শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, বোঝা যাচ্ছে না ঘুমিয়ে আছে কিনা জেগে আছে। সোহান আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি ওর বাবার ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। আমি সোহানকে বারবার ইশারা করে বোঝাচ্ছিলাম, তুই আমার কাছ থেকে উঠে চলে যা। কিন্তু সোহান কোনোভাবেই আমার কথা শুনছিল না। আমার মনে হয় ছেলেটা একদম পাগল হয়ে গেছে, কিন্তু ভয়ে আমার ভেতরটা শুকিয়ে একদম কাঠ হয়ে আসছে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও তো সোহানের বাবা এখনও জীবিত আছে, এমনকি আমার পাশে শুয়ে আছে। সেই ঘরের মধ্যে তারই সন্তান সোহানের সাথে আমি কিভাবে? ছি, এখন নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। এদিকে সোহান আমার পাশে শুয়ে যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করার চেষ্টা করছে, আমিও দিশেহারা হয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একটি কথা ভালো করেই জানো, আগুনের সংস্পর্শে মোম কখনো শক্ত হয়ে থাকতে পারে না। একসময় মোম আত্মসমর্পণ করিয়ে সঁপে দেয়, আস্তে আস্তে সে গলতে থাকে। আমার অবস্থাটাও ঠিক তেমন। একটা পর্যায়ে গড়াচ্ছিল, আমি অনেক চেষ্টা করছিলাম মোমের মতো প্রথমে শক্ত হয়ে থাকতে, অবশেষে আমাকেও গলতে হল। পরের সকালবেলা আমি সোহানকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি। ঠিক এমন সময় সোহানের বাবা পেছন থেকে আমাকে ডাক দিল। সোহানের বাবার ডাকে আমি এবং সোহান থমকে দাঁড়ালাম। তার ডাকার মধ্যে কেমন যেন সিংহের গর্জনের মতো হুঙ্কার ছিল। তারপর আমাদের 3 জনের মধ্যে কী ঘটনা ঘটছিল সেটা এই পর্বে আর না বলি। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি পরের পর্ব আপলোড করব। বন্ধুরা, আমার মতো তোমাদের জীবনে এমন ঘটনা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, সেখানেই আমার গল্পের সার্থকতা। সবাই যে যেখানে থাকো ভালো থেকো, নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়।